এখানে কি ছাড় দেবে? এখানে ছাড় দেবে না। আর ইউনূস সাহেব তার শেষ সময় তিনি খুব হিসাব করি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে গেছে যে উনি একা যাবেন আর ওনাকে অপদস্থ করবে, ডিম ছুড়বে। এইবার ওই ওনাকে ডিম ছোড়ার আগে দেখেন ওই বিএনপি জামাত এই স্তর পার হইতে হবে। এখন এখানে সংগঠিত ছিল, এখানে তারা উল্টা ধরা খাইছে, ধরা খেয়ে দেখেন এখন এই যে কাঁদতেছে, এটা কি কেউ মানে এই কান্না কি কেউ সামিল হবে? কারণ তোমরা তো কম করো। একজন বাংলাদেশি দিল্লিতে আছে, বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আছে, আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন, আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসবো। দেখুন কি অপমান, কি কথা। মানে শেখ হাসিনা পালিয়ে গিয়েও তার অপমানকে উঠতে পারেনি। মানে টাইমিংটা দেখেন, টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে, কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার কপাল পড়েছে। আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন প্রফেসর ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমেরিকা সহ বাহিরের সকল দেশ থেকে প্রশংসা বয়ে আনছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয়ক বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রফেসর ইউনূসকে নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, তিনি সংস্কার করবেন, বাংলাদেশ 2.0 রিসেট বাটন, বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবেন। চারদিকে স্লোগান হয়েছিল স্যার আপনাকে 5 বছর চাই। কিন্তু হঠাৎ করে 13 জুন সবকিছু এলোমেলো করে দিয়েছে একটা লন্ডন কেলেঙ্কারির মাধ্যমে, লন্ডনে একটা বিতর্কিত বৈঠকের মধ্য দিয়ে। কিন্তু পরবর্তীতে আমাদের সক্রিয় অবস্থান, জনগণের সজাগ দৃষ্টি, জাকসু নির্বাচন ইউনূসকে সঠিক পথে নিয়ে এসেছে। তিনি আবার সংস্কারের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন। সংস্কার, জুলাই সনদ, এগুলোর মাধ্যমেই তিনি এগুলোর ভিত্তিতেই জাতীয় নির্বাচন করবেন, এটা স্পষ্ট করেছেন। তারপরেই আমরা দেখছি ইউনূসের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন, আবার সেই ইউনূস জনগণের প্রফেসর ইউনূস হয়েছে। এখন দেখবেন যে খুব শীঘ্রই বিএনপি ইউনূসকে গালাগালি শুরু করবে। 13 জনের পর ইউনূসকে গ্লোরিফাই করেছে বিএনপি, এখন আবার গালাগালি শুরু করবে। আর বিএনপির সাথে তো জনগণ নাই, বিএনপি গালাগালি করলে বুঝবেন যে ইউনূস সাইড হয়ে আছে, মানে তিনি সংস্কার করবেন, তার কাজটা সংস্কার করা এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। দর্শক, এই জায়গায় দেশের জনগণের অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন। আবার সেই আগের জায়গা, স্যার 5 বছর চাই সেটা না বললেও আপনার উপরে আস্থা সেই সময় আবার ফিরে এসেছে। আর ইউনূস মাঝখানে কিছুটা বিতর্কিত হলো, ফাইনাল ম্যাচে চমৎকার প্রফেসর ইউনূসই দেখাবেন, সব গুছিয়ে আনছেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বলে মনে হচ্ছে। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। এই বিশ্ব নেতাদের সমর্থন এটা তাৎপর্যপূর্ণ, কারণ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন তিনি সংস্কার করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আপনি সংবিধানে হাত দিবেন, তার ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচন হবে। আর বিএনপি এটা ঠেকাতে চায়, সংস্কার ঠেকাতে চায় এবং সুষ্ঠু নির্বাচন তারা চায় না। সুষ্ঠু নির্বাচনে তারা পরাজিত হলে বলবে যে ইউনূস তাদের জিতিয়ে দিয়েছেন। এই জন্য বিশ্ব নেতাদের সমর্থন দরকার। সবাই মিলে, সবার যদি দৃষ্টি থাকে তাহলে বিএনপি চাইলেও কান্নাকাটি করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। যেরকম ডাকসু নিয়ে ওরা কান্নাকাটি করে, চারানার দাম নাই, ওরকম। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে বিশ্ব নেতাদের সমর্থন দরকার। কি হবে? টাকা দরকার, অবজারভার দরকার, তাদের লেজিটিমেসি দরকার। নইলে নির্বাচনের বিরুদ্ধে যেহেতু নতুন একটা শক্তি ক্ষমতা আসবে, উল্টাপাল্টা আচরণ করতে পারে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দেন এবং পুনর্গঠন অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতা প্রতিশ্রুতি দেন। এখন প্রফেসর ইউনূসের পূর্ণ সমর্থনের অর্থ কি? অর্থ হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কারে আমরা সমর্থন করি, পরবর্তী পার্লামেন্ট এসে সংস্কার বাস্তবায়ন করবে, এইসব ভংসন থিওরি না। ইউনূস এটা করবেন, দেন বেসড অন দিস রিফর্মস ইলেকশন উইল বি হেল্ড। ইউনূসের প্রতি সমর্থনের অর্থ হচ্ছে এটা যে আপনি সংস্কার করেন, আপনি রিফর্ম করেন, আমরা আপনার সাথে আছি। জনগণ তো এটাই চায়, আমরা তো এটাই চাই। আর বাংলাদেশের যে বাস্তবতা, তাতে এককভাবে জনগণের চাহিদার ভিত্তিতেই সংস্কার করতে গেলে ওই যে ভেজাল করা রাজনৈতিক দল, জাতীয়তাবাদী আপত্তি পার্টি আছে, এই জন্য বিশ্ব নেতাদের যদি সমর্থন দেয়। আর বিএনপির কি কোনো নিজস্বতা আছে, কোনো স্বাধীনতা আছে? নেই। বিএনপি চলে ওহির ভিত্তিতে, সে ওহি আসে লন্ডন থেকে, আর লন্ডন ওহি ড্রাফট করে বিদেশি শক্তিদের মাধ্যমে। এখন সেই জায়গায় বিশ্ব নেতারা যদি সংস্কারের পক্ষে থাকেন, বিএনপি কিছু করার নেই, সংস্কার মানতে হবে। প্রফেসর ইউনূস যে নিউইয়র্কে অবস্থান করছেন, এটা যতটা না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন রিলেটেড, তার চেয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে বেশি তাৎপর্যপূর্ণ, বেশি প্রাসঙ্গিক। এই জন্য আপনি দেখবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সংস্কারের কথা বলেন, আর বিশ্ব নেতাদের সাথে সাইডলাইন ইভেন্টে মিটিংয়েও ওই সংস্কার এবং নির্বাচনের কথাই বলেন। অসাধারণ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউনূসের মেরুদণ্ড শক্তিশালী হলে সংস্কার করতে পারবে। ইউনূস অলওয়েজ সংস্কারের পক্ষে ছিলেন, তিনি সাহস করে রিসেট বাটন এবং আমাদের জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব বলতেন। কিন্তু বিএনপির চাপে সেই জায়গা থেকে সাময়িক সময়ের জন্য তিনি দূরে সরে গিয়েছিলেন, আবার সঠিক লাইনে এসেছেন।
তখন যে কথা বলছিলাম যে বিএনপির কোনো স্বাধীনতা নেই, বিএনপি চলে লন্ডনের ওই ভিত্তিতে। তার একটা প্রমাণ বারবার আমাদেরকে দিতে হবে, একই কথা আমরা বারবার করবো এবং জনগণকে জানিয়ে দেব যাতে সবাই জানতে পারে বিএনপির কোথায় কি নমিনেশন পাবে। এটা সব ঠিক হয় লন্ডন থেকে। লন্ডনকে যে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারে ওইটাই ফাইনাল, যেটা আমরা দেখেছি এই গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। লন্ডন থেকে প্রার্থী ঠিক করা হয়েছে, প্রার্থী ভোট পেয়েছে একটা। তার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী ঠিক করা হয়নি বলে ছাত্র দলের অন্যান্য লোকজন তাকে ভোট দেয়নি। এই হচ্ছে লন্ডন ভিত্তিক দলের ফলাফল। ভারতের বিহার রাজ্যের নির্বাচন শীঘ্রই, এবং সেখানে নরেন্দ্র মোদী সম্প্রতি একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি সাধারণত যে কথা বলেন সে কথাই বলেছেন যে ওরে দেশটাকে মুসলমান নিয়ে এগুলো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমান ঢুকতেছে সীমান্ত দিয়ে, এবং বিরোধী নেতারা কংগ্রেস সহ অন্যান্য দলগুলো সেই মুসলমানদেরকে দিয়ে আমাদের বিজেপিকে ভাঙার চেষ্টা করতেছেন, বিজেপি বিরোধী দিচ্ছেন বিভিন্ন। সুতরাং একমাত্র বিজেপিকে দরকার, যদি বিজেপি ক্ষমতা হয়ে যায় তাহলে ভারতটাকে মুসলমান বানিয়ে নিবে, হিন্দুদের কোনো দিকে থাকবে না, যা যা বলে নাকি সাম্প্রদায়িক কেন্দ্র কি বলতে পারে। তো এরপরই গর্জে উঠেছেন ভারতের আরেক এমপি AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আপনারা সবাই তাকে চিনেন। এখানে যদি আমি যুগান্ত থেকে পড়ি যে বিহারের আসন্ন নির্বাচন প্রচারণা তুঙ্গে উঠেছে অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক অঙ্কন। এর মধ্যে প্রধান আলোচ্য বিষয় উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে পূর্ণ এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে কংগ্রেস ও RJD বিহারে অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দিচ্ছে। এর জবাবে আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমান্তাঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফল পেয়েছিল সেখানে কোনো বাংলাদেশি নেই। এবং এই আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে মোদীজি কথায় বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি স্পষ্ট করে বলতে চাই মোদীজি বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে এই সীমাঞ্চল এলাকায় নেই, কিন্তু একজন বাংলাদেশি দিল্লিতে আছে, বাংলাদেশ থেকে আসা আপনার এই বোন দিল্লিতে আছে, আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন, আমরা সেই বিহার থেকে তাকে বাংলাদেশে নামিয়ে দিয়ে আসবো। দেখুন কি অপমান, কি কটাক্ষ। মানে শেখ হাসিনা পালিয়ে গিয়েও তার অপমান করতে পারেনি। এবং এটা সত্য যে এই আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি শেখ হাসিনার দিকে ইঙ্গিত করেছেন যিনি 5ই আগস্ট পালিয়ে এসে ভারতের রাজধানীতে এখন পর্যন্ত বসবাস করতেছেন। এবং এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি এর আগেও অনেকবার সমালোচনা করেছেন যে কেন যেই নেত্রী তার নিজ দেশে গণহত্যা করে পালিয়ে এসেছে তাকে আমরা আশ্রয় দিয়েছি, তাকে আমরা আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশটাকে আমাদের শত্রু বানিয়েছি, আমাদের কি দরকার, আমাদের কি স্বার্থ। তিনি কিন্তু অনেকবার সমালোচনা করেছেন। এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি লোকসভার একজন প্রভাবশালী এমপি এবং তিনি হচ্ছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বর্তমান সভাপতি, খুবই উচ্চকণ্ঠ এবং সম্মানিত ব্যক্তি। তো দর্শক, এটা তো অবশ্যই কথা যে একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক একজন ব্যক্তির কারণে ক্ষুণ্ণ হতে পারে না, বা তাই কিন্তু হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চায় না, যেটা বাংলাদেশ সরকারকে শুরু থেকেই অসহযোগিতা করে আসছে। যে ডক্টর ইউনূস জাতিসংঘে বলেছেন যে ভারত এই ছাত্র আন্দোলনের কারণে তারা রাগ হয়ে তারা আমার সঙ্গে সম্পর্ক রাখতেছে না, কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে এবং তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তারা কিছুটা মেনে নিতে পারতেছেন, কিন্তু তারপরেও একটা রাষ্ট্রে তো আসলে এগিয়ে যেতে হয়। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে তারপরে তিনি কিন্তু ভারতীয় হাইকমিশনার খন্দকার মোস্তাককে ফুল দিয়ে সূচনা নিয়েছেন। এটাই হচ্ছে নিয়ম, কূটনৈতিক নিয়ম, অভ্যন্তরীণ ভাবে নাক গলায় না। কিন্তু আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা বছর হয়ে গেল, ভারত এখনো নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতেছে। আজকে ভারতের যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশ নির্ভর তারা পথে বসেছে। হ্যাঁ, ভারতের বড় দেশ তাদের কিছু যায় আসে না, কান্ট্রি ওয়াইজ যে একটা দেশ ওয়াইজ তারা বড় দেশ কিছু যায় আসে না, কিন্তু যে পার্টিকুলার লোকগুলো তাদের সংখ্যা 10,000, 20,000, 50,000 বা 1 লাখ হতে পারে, তারা বাংলাদেশের টুরিস্ট এবং মেডিকেল বিভিন্ন পর্যটনের উপর নির্ভর করতো এবং বাংলাদেশে আমদানি নির্ভর বিভিন্ন পণ্য উৎপাদন করতো, তাদের এখন পথে বসার মতো অবস্থা, বিশেষ করে তারাই। তো এইসব কারণে আসলে কূটনীতিকদের মধ্যে আসলে দিনে দিনে ক্ষোভ বাড়তেছে এবং সমালোচনা করতেছেন এটা আগের চেয়ে বেশি, যে কেন ভারত একটা মানুষের জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে। এটা তো কোনো কূটনীতির ভাষা হতে পারে না। পৃথিবীর কোনো দেশের কূটনীতি নাই। সরকার কোনো পার্মানেন্ট জিনিস না, সরকার আসে সরকার যায়, হাসিনা ছিল হাসিনা গেছে, মোদী আছে মোদী যাবে, এটাই তো নিয়ম। সরকার আসবে সরকার যাবে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা থেকে যাবে, কিন্তু যেটা মোদী সরকার একদম শেষ করে দিয়েছে। এই কারণে ভারতের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, কোনো ভাষা কোথাও না, কিন্তু শুধু নরেন্দ্র মোদীর এই বড় ভাই ছিল বাচ্চারা এবং এক খোঁজের জন্য এবং কথায় কথা সাম্প্রদায়িকতা মুসলমান নিয়ে যাবে জুজুর ভয় দেখেন। তো আমি মনে করি যে আস্তে আস্তে ভারতের বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিজীবীরা তারা বুঝতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি অত্যন্ত ভ্রান্ত। আস্তে আস্তে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে চলে যাবেন তখন জনগণ আরো কথা শুরু পাবে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিবে এবং আওয়ামী লীগ ভারতেও একটা গণহত্যাকাণ্ড হিসাবে কৃতিত্ব হবে। আমি একটু আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাই যে ভারতের সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা তারা কিভাবে ভারত সরকারের সমালোচনা করতেছেন এই শেখ হাসিনা ইস্যুতে অবস্থান নেওয়ার জন্য। একটু শুনুন। রেস্কিউ করে কে নিয়ে আসছে ইন্ডিয়াতে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসেছেন। আচ্ছা, সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই, ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন, মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে সেটা নিয়ে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলছে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সেটা শুরু করা যায়। দেখেন একটা ভিডিও দেখায়, খুব ইন্টারেস্টিং। দেখেন দেখছেন দর্শক, আর কি দেখাবো। এইটা হচ্ছে ওই জাতিসংঘের দপ্তরের সামনে যেখানে অধিবেশন হচ্ছে, প্রোটেস্ট। এদিকে এরাও জড়ো হয়েছে, আওয়ামী লীগও জড়ো হয়েছে, বিএনপি জামাত তারাও জড়ো হয়েছে। তো এখন ওরা তো জেফ কেটে মানে যথেষ্ট পরিমাণ অপদস্থ করলো, এখানে কি ছাড় দেবে? এখানে ছাড় দেবে না। আর ইউনূস সাহেব তার শেষ সময় তিনি খুব হিসাব করি
বিএনপি জামাত এনসিপি কে নিয়ে গেছে, যে উনি একা যাবেন আর ওনাকে অপদস্থ করবে, ডিম উড়বে। এইবার ওই ওনাকে ডিম ছোড়ার আগে দেখেন ওই বিএনপি জামাত এই স্তর পার হইতে হবে। এখন এখানে সংগঠিত ছিল, এখানে তারা উল্টা ধরা খাইছে, ধরা খেয়ে দেখেন এখন এই যে কাঁদতেছে, এটা কি কেউ মানে এই কান্না কি কেউ সামিল হবে? কারণ তোমরা তো কম করোনি। দেখেন আমি আরেকটা দেখাই, আপনার হলো আপনি প্রতিবাদ করেন ঠিক আছে, কিন্তু আপনি যখন গায়ে হাত দেবেন, আপনি এই ফখরুল তারপরে আক্তার যারা সেটা ঠিক আছে, আপনি বিক্ষোভ করতেন, প্রতিবাদ করতেন, কিন্তু যে গালাগালি গুলো এটা হয়, এই যে মিজান যেটা করছে, আপনি বাগে পেয়ে আপনি ডিম মারলেন, তো ওনারাও থাকতো, তাদেরও দলবল থাকতো, তখন মারতেন আপনি। আপনি বীরত্ব দেখালেন, সেই বীরত্ব দেখায় আবার শেখ হাসিনার মানে ভিডিও কলে, আবার মানে অডিও কলে হয়নি, ভিডিও কলে করলেন। দেখেন এখন আওয়ামী লীগের নেতা দেখেন চিত্রটা দেখেন, আমি মারলে পাটকেল খাইতে হবে, কি হয়েছে কি? এটা কি খুব মিনু সাহেব বা বিএনপি কিছু হয়েছে? হয়নি। কিন্তু যেই ধরনের প্রদর্শনটা হলো, এটা আমাদের ভাবমূর্তিটা ভালো হলো না। ওই আওয়ামী লীগের সময় বিএনপি করছে, এখন ইউনুসের সময় করতেছেন, বিশাল একটা মানে কি করলেন, কি হলো? এখন উল্টো মার খেতে হয়েছে, তাই না? অত সোজা না। তো সুতরাং ওই সুযোগ পাইলে, আপনি যখন সুযোগ পেয়ে যেভাবে অপদস্থ করছেন, এখন কিন্তু তার পাল্টাটা হলো। এইসব করে কোনো অর্জন আছে? এখন তো বলবে যে ঠিক আছে, ভালো হয়েছে। এটা থেকে কিন্তু কেউ সহানুভূতি করে না, যে আমি আওয়ামী লীগের একজন সিনিয়র সদস্য, নিশ্চয়ই সে আমেরিকার প্রবাসী, এদের তো আসলে মানে এগুলি করার কথা না। আমেরিকায় তারপরে লন্ডনে যারা মূলধারায় ব্যবসা বাণিজ্য করে বা মূলধারা রাজনীতি করে, তারা এই সমস্ত ফালতু রাজনীতি বিদেশে যে আওয়ামী লীগ বিএনপি করে নাকি? এই কারা করে? যাদের পায়ের তলা ভিত্তি নেই। দেখবেন যে ওই আওয়ামী লীগের সময় দেখছেন না, ওই যাদের পায়ের তলার ভিত্তি নেই, ওগুলি চলে আসে বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা থেকে কেউ আসে নাকি? আগামীতে হয়তো তাই হবে। এখন এই দুই দলের এই নোংরা রাজনীতি পাল্টাপাল্টি, জেফকেতে আমরা দেখলাম এক দৃশ্য, আর এখানে দেখলাম আরেক দৃশ্য, কিন্তু চলতে থাকবে, এটাই তাদের সাফল্য। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।